হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। বার্সেলোনার সিজন শেষ হয়ে গেছে, আর বার্সেলোনার ফ্যানরা এই সিজনে বার্সেলোনা থেকে একটু বেশি এক্সপেকটেশন রাখছিল, কারণ বার্সেলোনা এর আগের সিজনে দুইটা ট্রফি জিতছিল। আর এর আগের সিজনে বার্সেলোনা খুবই খারাপ ছিল। ওই খারাপ সিজনের পরেও যেহেতু বার্সেলোনা দুইটা ট্রফি জিততে পারছে, ওই কারণে মূলত এই সিজনে এসে বার্সেলোনা ফ্যানরা বার্সেলোনা থেকে একটু বেশি এক্সপেকটেশন রাখছিল। কিন্তু সত্যি কথা হচ্ছে সিজন শেষ, তারপরেও বার্সেলোনা ফ্যানরা যেসব এক্সপেকটেশন রাখছিল সেগুলো একেবারে ফুলফিল করতে পারে নাই। উল্টো যারা এক্সপেকটেশন রাখছিল বার্সেলোনার উপর, তাদেরকে পুরা হতাশার সাগরে ভাসাই দিছে বার্সেলোনা। আর এই সিজনটা আমার কাছে মনে হয় বার্সেলোনার মিক্স একটা সিজন ছিল, অর্থাৎ বার্সেলোনার পজিটিভ বিষয় যেরকম ছিল, নেগেটিভ বিষয়ও ছিল। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়নে, আবারও বলতেছি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়নে, বার্সেলোনার এই সিজনে নেগেটিভ পয়েন্ট বেশি, পজিটিভ পয়েন্ট কম ছিল। এখন এই সিজনটা তো শেষ, আগামী সিজনে বার্সেলোনা কি করবে, কোন কোন পজিশনে কোন কোন প্লেয়ার সাইন করাবে, বা আগামী সিজনে বার্সেলোনা থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি, সেগুলা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে কথা বলি হচ্ছে বার্সেলোনার কোন কোন পজিশনে অবশ্যই প্লেয়ার সাইন করাইতে হবে এই সামার ট্রান্সফার উইন্ডোতে। আমার মতে বার্সেলোনার ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখা উচিত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন ডিফেন্সিভ মিডফিল্ডারটা কিরকম হবে সেটা অনেকখানি নির্ভর করে ফ্র্যাঙ্কি ডিয়ং এর উপর। কারণ ফ্র্যাঙ্কি ডিয়ং যদি আগামী সিজনে কন্টিনিউ করে অ্যাজ এ বার্সা প্লেয়ার হিসেবে, তাইলে আমার মনে হয় বার্সেলোনার একজন ওয়ার্ল্ড ক্লাস সিঙ্গেল পিভট দরকার নাই। বার্সেলোনা যদি ওইখানে চাই তাইলে একজন ডাবল পিভটের প্লেয়ারও আনতে পারে, বার্সেলোনা যদি চাই তাইলে একজন ওয়ার্ল্ড ক্লাস সিঙ্গেল পিভটও আনতে পারে। কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং যদি থাকে তাইলে সিঙ্গেল পিভট ওয়ার্ল্ড ক্লাস আনলেও হবে, না আনলেও হবে। তখন কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং অলরেডি আছে, ফ্র্যাঙ্কি ডিয়ং এর সাথে খেলানোর মতো আরেকজন ডবল পিভটের প্লেয়ার আনলেই চলবে বার্সেলোনার, মানে সংক্ষিপ্ত সমাধান বা ক্ষণস্থায়ী সমাধানের জন্য আগামী 2-3 সিজনের জন্য। পরবর্তীতে বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন যখন ঠিক হবে, তখন আস্তে ধীরে বার্সেলোনা তখন হচ্ছে আপনার বিগ সাইনিংস এর দিকে যাইতে পারবে। তখন বার্সেলোনা ওয়ার্ল্ড ক্লাস আপনার সিঙ্গেল পিভটের প্লেয়ার নিয়ে আসতে পারবে টাকা বেশি দিয়ে। আর হচ্ছে তখন বার্সেলোনা একাডেমি থেকেও প্লেয়ারদেরকে ফার্স্ট টিমে জায়গা দিতে পারবে। আর যদি ফ্র্যাঙ্কি ডিয়ং কন্টিনিউ না করে বার্সেলোনার জার্সিতে আগামী সিজনে, তাইলে আমার মনে হয় বার্সেলোনার অবশ্যই যত টাকাই খরচ হোক, বার্সেলোনার একজন অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে সিঙ্গেল পিভটের প্লেয়ার আনে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হইতে হবে। আর সেটা হইতে পারে জুও মিন্ডি। কারণ জুও মিন্ডি কিন্তু আমরা দেখছি রিয়াল সোসিয়েদার হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, যথেষ্ট ও রিয়াল সোসিয়েদাদের হয়ে বিভিন্ন লিগ টুর্নামেন্ট বলেন, মানে সরি কাপ টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করছে, লা লিগায় ভালো পারফরমেন্স করছে। আর জুও মিন্ডির সাথে কিন্তু বার্সেলোনার অফিসিয়াল এখনো কোনো লিঙ্ক আসে নাই। বার্সেলোনার সাথে জুও মিন্ডির যে রিউমার গুলো আসতেছে ওইগুলা ওই রিউমার পর্যন্তই সীমাবদ্ধ। আমার মতে বার্সেলোনার যদি একজন সিঙ্গেল পিভটের দিকে যায়, আর বার্সেলোনার যদি একজন ওয়ার্ল্ড ক্লাস সিঙ্গেল পিভট সাইন করাইতে চাই, তাহলে জুও মিন্ডি বার্সেলোনার জন্য বেস্ট অপশন। জুও মিন্ডির উপরে কোনো অপশন নাই আর বার্সেলোনার সিঙ্গেল পিভটে। আর এখন অনেকেই বলবে কিমিকের কথা, আমি আসলে শিওর না কিমিককে নিয়ে। কারণ কিমিককে তুকেল প্রথমে নাম্বার 6 পজিশনে খেলানোর চেষ্টা করছে, ও খেলে নাই, ও এখন মানে মেকশিফট রাইট ব্যাক হিসেবে খেলতেছে। এখন কিমিক আসার পরে বার্সেলোনায় ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলবে, ঠিক আছে, কিন্তু কিমিক আপনার হচ্ছে বল প্রোগ্রেস করতে পারবে না ঠিক মতো। ওকে বল প্রোগ্রেস করার জন্য একজন অবশ্যই ওর সাথে আরেকজন আমাদের মিডফিল্ডার থাকতে হবে, সেটা হইতে পারে গুনদোগান। এখন আমি যতটুকু আশা করতেছি কিমিক যদি বার্সেলোনায় আসে, তাহলে বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে ও খেলবে। তার সাথে সাথে যদি ফ্র্যাঙ্কি ডিয়ং বা আপনার গুনদোগান, স্পেশালি যদি বলি তাহলে গুনদোগান যদি কন্টিনিউ করে ওর সাথে, মানে ওর সাথে লিঙ্ক আপ প্লে করে, তাহলে আমার মনে হয় ওইটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, মানে বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন কিমিকের কথা আপাতত আমি সাইডে রাখতেছি, আমার 1 নাম্বার প্রায়োরিটি থাকবে জুও মিন্ডি। আর এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব, কি লিঙ্ক আসতেছে, কি রিউমার আসতেছে, পরে আরেকটা মানে স্পেশাল ভাবে ভিডিও বানাবো ওইটার উপর। এখন আপাতত শুধু প্লেয়ারদের কথা বলি। এরপরে আমার অপশনে আছে হচ্ছে ওনানা, এভারটনের ওনানাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স করতেছে এভারটনের হয়ে। ও প্রিমিয়ার লিগে মোটামুটি ভালো পারফরমেন্স করে যাচ্ছে। আশা করি ওকে হচ্ছে বার্সেলোনায় এসে বার্সেলোনার সাথে ও যদি মানিয়ে নেয়, তাহলে ও বার্সেলোনার জার্সিতে ভালো খেলবে। এখন সেটা আমাদের আশা, হয়তো নাও খেলতে পারে ভালো, কিন্তু আমার মনে হয় জুও মিন্ডির পরে এই ওনানারই সবচেয়ে ভালো একটা সুযোগ আছে বার্সেলোনার জার্সিতে খেলার। আর তারপরের অপশনটা আমার কাছে হচ্ছে ফ্লোরেন্টিনো লুইস।
ফ্লোরেন্টিনো লুইস হচ্ছে বেনফিকার একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এখন ও কি রকম করতে পারে সেটা নিয়ে আমার তেমন বেশি ধারণা নাই, কিন্তু আমি যতটুকু হাইলাইট দেখছি বা ইউটিউবে ওর ভিডিওগুলো দেখছি মোটামুটি ভালো। তো ওই কারণে আমি চাই যদি বার্সেলোনা একটু কম টাকা খরচ করতে চাই এই সিজনে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে, তাইলে ফ্লোরেন্টিনো লুইসকে আনা উচিত ওইখানে। আর এরপরে হচ্ছে অ্যালেক্স গার্সিয়া। অ্যালেক্স গার্সিয়া আসবে ঠিক আছে, কিন্তু ওইখানে যদি ফ্র্যাঙ্কি ডিয়ং না থাকে তাইলে আপনি আশা করিয়েন না অ্যালেক্স গার্সিয়া এসে একেবারে ফাটাফাটি কিছু করে ফেলবে বার্সেলোনায়। বলতে পারেন যে যদি ফ্র্যাঙ্কি ডিয়ং থাকে, তাইলে যদি ফ্র্যাঙ্কি ডিয়ং এর সাথে সাথে যদি অ্যালেক্স গার্সিয়াকে আনা হয়, তাইলে অ্যালেক্স গার্সিয়ার সাথে ফ্র্যাঙ্কি ডিয়ং একটা ভালো বন্ড ক্রিয়েট করে ওইখানে বার্সেলোনার হেল্প করতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় না অ্যালেক্স গার্সিয়া একা একা বার্সেলোনার পুরো মিডফিল্ডে মানে পুরো বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ড রোলটা সামলাইতে পারবে, মানে ফ্র্যাঙ্কি ডিয়ং বাদে। ওইখানে ও একা কোনোদিন সিঙ্গেল পিভটে খেলতে পারবে না আমার কাছে যেটা মনে হয়। তো এই তো গেল ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা। এরপরে আসি আমার কাছে যেটা মনে হয় বার্সেলোনার সেকেন্ড প্রায়োরিটি লিস্ট হচ্ছে একজন লেফট উইঙ্গার। মেকশিফট লেফট উইঙ্গার না বা ইন্টেরিয়ার প্লেয়ারও না, অবশ্যই ওকে লেফট উইঙ্গার হইতে হবে, একেবারে প্রপার ন্যাচারাল লেফট উইঙ্গার, যেটা বার্সেলোনার নেইমার চলে যাওয়ার পর থেকে এখনো নাই। বার্সেলোনার একজন অবশ্যই ন্যাচারাল লেফট উইঙ্গার সাইন করানো উচিত আমার মতে এই সামার ট্রান্সফার উইন্ডোতে। সেটা হইতে পারে আপনার মিতোমাকে নিয়ে একটা লিঙ্ক আসছে দেখলাম কয়েকদিন আগে, কিন্তু ওইটাও রিউমার, অফিসিয়াল কোনো কিছু না এখনো। তারপর সেটা হতে পারে কাভারাজখেলিয়া, এখন সেটা হইতে পারে রাফায়েল লিও। এখন আমার মতে নিকো বা দানি আলমো, এই দুইজন থেকে একজন আসবে বার্সেলোনায়, কারণ দুইজনের সাথেই কিন্তু বার্সেলোনার ভালো একটা রিউমার শোনা যাচ্ছে, অনেক শক্তপোক্ত একটা রিউমার শোনা যাচ্ছে। এখন আমার কাছে মনে হয় বার্সেলোনার ওই লেফট উইং পজিশনটা সামাল দিতে পারবে নিকো, দানি আলমো, ঠিক আছে, কিন্তু এদের উপরে আমি রাখবো হচ্ছে মিতোমাকে। যদিও বা মিতোমার পিছনে একটু টাকা বেশি খরচ হবে, যদি আমরা মিতোমাকে আনতে চাই বার্সেলোনায় তাহলে বার্সেলোনার টাকা বেশি পে করতে হবে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় নিকো, দানি আলমো বলেন, তারপর রাফায়েল লিও, কাভারাজখেলিয়া, সবার থেকে বেটার অপশন হবে লেফট উইং পজিশনে আপনার মিতোমা। তারপর এরপরে যদি আমি আর প্রায়োরিটি লিস্ট বলি তাহলে ওইটা হচ্ছে একজন মিডফিল্ডার, সেটা হইতে পারে সেন্টার মিডফিল্ডার, সেটা হইতে পারে একজন ইন্টেরিয়ার পজিশনে খেলা মিডফিল্ডার লাইক হচ্ছে বার্নার্ডো সিলভা। এখন বার্নার্ডো সিলভা বার্সেলোনায় আসতে চাই, বার্সেলোনা বার্নার্ডো সিলভাকে নিতে চাই, এই রিউমারটা আমরা আজকে থেকে প্রায় 2-3 সিজন আগে থেকে শুনে আসতেছি, কিন্তু সেটার বাস্তবে এখনো দেখি নাই। আর এই সামার ট্রান্সফার উইন্ডোতে দেখবো নাকি তাও সন্দেহ। এখন মিডফিল্ড পজিশনে মোটামুটি অপশন আছে অনেকগুলা, এখন বার্সেলোনা কাকে নিয়ে আসবে দেখা যাক। সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে বার্নার্ডো সিলভাকে আনলে ভালো হয়। আপাতত আমাদের হচ্ছে 3-4 সিজন চললেই হইলো, এরপরে তো একাডেমি থেকে প্লেয়ার উঠে আসবে, বা তখন বার্সেলোনার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক হইলে তখন বার্সেলোনা মার্কেটে আরো ভালোভাবে ঢুকতে পারবে, ঢুকে ওইখান থেকে মিডফিল্ডার পজিশনে প্লেয়ার সাইন করাইতে পারবে। এরপরে 4 নাম্বার প্রায়োরিটি লিস্টে আমি রাখছি হচ্ছে একজন সেন্টার ব্যাক। একজন সেন্টার ব্যাকটা কিরকম, বর্তমানে বার্সেলোনা কিন্তু 3 ম্যান সেন্টার ব্যাকে খেলতেছে, আর এই 3 ম্যান সেন্টার ব্যাকে খেলার কারণে বার্সেলোনার সেন্টার ব্যাক বেশি লাগতেছে। আর এখন কিন্তু বার্সেলোনার জার্সিতে যে সেন্টার ব্যাক গুলো আছে তাদের মধ্যে ইনিগো মার্টিনেসের যাওয়ার সম্ভাবনা আছে, আর তার সাথে আপনার অ্যালোনসোর যাওয়ার সম্ভাবনা আছে। এখন অ্যালোনসো যাবে এটা প্রায় কনফার্ম, কিন্তু ইনিগো মার্টিনেস যাবে নাকি এটা এখনো শিওর না। কিন্তু আমি পার্সোনালি ভাবে চাই ইনিগো মার্টিনেস যাক বা না যাক, আমাদের যে দুইজন আপনার প্লেয়ার আছে লোনে, এরিক গার্সিয়া আর হচ্ছে চাদিরিয়া, দুইজন থেকে একজনকে অন্তত একজনকে ব্যাক করানো হোক বার্সেলোনার জার্সিতে, আর হচ্ছে ফাইকে বার্সা অ্যাথলেটিক থেকে ওকে ফার্স্ট টিমে জায়গা দেওয়া হোক। আর এরপরে যদি বার্সেলোনার কাছে টাকা পয়সা থাকে তাহলে আমার মনে হয় আরেকজন ট্রান্সফার মার্কেটে গিয়ে আরেকজন ডিফেন্ডার সাইন করানো উচিত, মানে সেন্টার ব্যাক, প্রপার সেন্টার ব্যাক। আর আমার কাছে মনে হয় যদি এরিক গার্সিয়া বা চাদিরিয়া না আসে তাইলে হচ্ছে ফায়ের সাথে সাথে আরো অন্তত মিনিমাম একজন ডিফেন্ডার আমাদেরকে সাইন করানো উচিত, অর্থাৎ সেন্টার ব্যাক। আর যদি টাকা বেঁচে জায়গা আরো, তাইলে আমার মনে হয় 2 জন সেন্টার ব্যাক সাইন করানো উচিত। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে জাবির অ্যাপ্রোচ দেখে আগামী সিজনেও বার্সেলোনা মানে অর্থাৎ জাবি বার্সেলোনাকে 3 ম্যান ব্যাক লাইনে খেলাবে। তো এই তো গেল আমার প্রায়োরিটি লিস্ট, মানে কোন পজিশনে বার্সেলোনা প্লেয়ার সাইন করাইতে পারে। এখন আসি বার্সেলোনা থেকে আগামী সিজনে আমরা কি এক্সপেকটেশনটা রাখতে পারি এটার উপরে। সোজাসুজি কথা বলি, বার্সেলোনা যদি একজন লেফট উইঙ্গার, বার্সেলোনা যদি একজন প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার যে হচ্ছে আপনার সিঙ্গেল পিভটে খেলতে পারে, আর যদি ফ্র্যাঙ্কি ডিয়ং থাকে তাহলে একজন ভালো মানের ডবল পিভটের প্লেয়ার যদি না আনে
তাহলে বার্সেলোনা থেকে কিছুই এক্সপেক্ট করিয়েন না আপনারা। আমি পার্সোনালি ভাবে কোনো কিছু এক্সপেকটেশন রাখবো না বার্সেলোনার উপর। কারণ কেন বলি, বার্সেলোনার মতো একটা ক্লাব যাদের থেকে গণমাধ্যম বলেন, ম্যানেজমেন্ট বলেন, তারপর বোর্ড কর্মকর্তা বলেন, তারপর ফ্যান বলেন, প্লেয়ার বলেন, সবাই বেশি বেশি এক্সপেকটেশন রাখে। এখন এই এক্সপেকটেশনটা কিভাবে ফুলফিল করতে হয়, প্লেয়ার দিয়ে তো ফুলফিল করতে হবে। এখন জাবির কাছে যদি প্রপার প্লেয়ার না থাকে, জাবির কাছে যদি ওর গেম প্ল্যান অনুযায়ী, ওর গেম প্ল্যানে শুট হবে এরকম প্লেয়ার যদি না থাকে, তাহলে জাবি কিভাবে ওর গেম প্ল্যানটা আপনার এক্সিকিউট করবে? এই কারণে মূলত আমার কাছে পার্সোনালি ভাবে মনে হয় বার্সেলোনার অবশ্যই সিঙ্গেল পেভেটের প্লেয়ার প্রয়োজন। সিঙ্গেল পেভেট না হলেও একজন ভালো মানের ডবল পিভটের প্লেয়ার প্রয়োজন, আর তার সাথে একজন লেফট উইঙ্গার অবশ্যই বেশি প্রয়োজন। আর বার্সেলোনার এই সিজনটা এত খারাপ হওয়ার পিছনে শুধুমাত্র যে প্লেয়ার সংকট এইটা বলতেছি না, জাবিরও দোষ আছে। কিন্তু জাবির কি করবে ভাই? 3.5 মিলিয়ন ইউরো মাত্র এর আগের মানে এই যে সিজনটা, এই সিজনের আগের সামার ট্রান্সফার উইন্ডোতে ও খরচ করছে। তো এই 3.5 মিলিয়ন ইউরোতে যে প্লেয়ারটা আনছে ওই প্লেয়ারটাও কাজে দেয় নাই। তো জাবি কি করবে? ও যা করছে আমার মতে ভালোই করছে, তবে আমি জাবির কয়েকটা ডিসিশনে খুবই মানে হতাশ। একটা সাবস্টিটিউট, আর একটা হচ্ছে ও মানে মাঝে মাঝে কোনো প্রয়োজন নাই ওই সময়ে ও হচ্ছে আপনার এই যে রিয়াকশন দেখায়, বেশি ওভার রিয়াকশন দেখায়, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো আরো অনেকগুলো কারণ আছে, সেটা পরে ডিসকাস করব। প্রপার যদি প্লেয়ার না থাকে তাহলে কিন্তু বর্তমানে সার্ভাইভ করা খুবই কঠিন। রিয়াল মাদ্রিদের তা ওইটা আলাদা বিষয় ভাই, রিয়াল মাদ্রিদের মেন্টালিটি, রিয়াল মাদ্রিদের ক্লাবের ঐতিহ্য ওইটা আলাদা বিষয়। রিয়াল মাদ্রিদ বাদে অন্য কোনো ক্লাব নাই যারা হচ্ছে ওই রকম লং টার্মের প্লেয়ার ছাড়া সার্ভাইভ করে গেছে। তো এই কারণে আমার মনে হয় বার্সেলোনার অবশ্যই এই সামার ট্রান্সফার উইন্ডোতে টাকা পয়সা খরচ করা উচিত। টাকা পয়সা যেভাবে হোক ট্রান্সফার উইন্ডোতে লাগানো উচিত, লাগাই হচ্ছে জাবির গেম প্ল্যান অনুযায়ী প্রপার প্লেয়ার আনা উচিত। আর যদি আনতে না পারে তাহলে বার্সেলোনা থেকে কোনো কিছু এক্সপেকটেশন আমি অন্তত রাখবো না। আমার কাছে মনে হয় বার্সেলোনার বোর্ড যদি জাবির গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার দিতে পারে এই সামার ট্রান্সফার উইন্ডোতে, তাহলে বার্সেলোনা আগামী সিজনে অবশ্যই ভালো কিছু করবে। যেটা আমরা দেখছি বার্সেলোনার 22-23 সিজনে, ওই সিজনে জাবি ও গেম প্ল্যান অনুযায়ী মোটামুটি কয়েকটা প্লেয়ার পাইছিল, তার জন্য লা লিগা ট্রফি বলেন, তারপর আপনার স্পেনিশ সুপার কাপ বলেন, বার্সেলোনা জিতছিল। ওই সিজনে যদিও বা বার্সেলোনা হারাম বল খেলছে অনেক, কিন্তু তারপরেও বার্সেলোনা একটা ভালো সিজন ছিল ট্রানজিশন পিরিয়ড হিসেবে। তো এই কারণে মূলত আমার মনে হচ্ছে বার্সা বোর্ড যদি জাবিকে প্রপার ওর গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার দিতে পারে, তাহলে জাবি অবশ্যই আগামী সিজনে বার্সেলোনার হয়ে ভালো কিছু করে দেখাবে। এখন দেখা যাক বার্সেলোনার বোর্ড জাবির গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার দিতে পারে নাকি দিতে পারে না। আর আগামী সিজনে আপনাদের কি কি এক্সপেকটেশন থাকবে বার্সেলোনার উপর, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।